আমি সুমন আছি আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন বাংলা অ্যানিমেটেড হরর স্টোরিজের ১০০ নম্বর এপিসোড। যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন এবং ভৌতিক ও রোমাঞ্চকর সত্য ঘটনা পছন্দ করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন রাত ৯টায় নতুন নতুন ভৌতিক ঘটনা এবং মানুষের সঙ্গে ঘটে যাওয়া বাস্তব সত্য ঘটনা তুলে ধরি। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা বা আপনার শোনা সেরা ভৌতিক গল্প পাঠাতে পারেন horrorwithsuman@yahoo.com এই ইমেলে। অবশ্যই বাংলায় লিখবেন। আপনার ঘটনা নির্বাচিত হলে আমরা সেটি আমাদের পরবর্তী এপিসোডে তুলে ধরব। চলুন ঘটনায় চলে যাব। এখন যে ঘটনাটি আমরা শেয়ার করব, এই ঘটনাটি রঞ্জিত ভাই সংগ্রহ করেছেন ওনার অফিসের ড্রাইভার আব্দুল হান্নান ভাইয়ের কাছ থেকে। তো এই ঘটনাটি সংগ্রহ করতে ওনার বেশ বেগ পেতে হয়েছে, কারণ হান্নান ভাই ওনাদের পত্রিকা অফিসে ড্রাইভিং করেছিল মাত্র ১ মাস। তারপর আবার সে চাকরি ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যায়। পরবর্তীতে এই আব্দুল হান্নান ভাইয়ের ফোন নাম্বার অফিস থেকে সংগ্রহ করে তার সাথে যোগাযোগ করে ঘটনাটি বিস্তারিত জানতে পেরেছেন। প্রথম দিকে একটু শুনেছিলেন, ওটা থেকে একটা আগ্রহ সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে আবার বিস্তারিতভাবে ঘটনাটি উনি সংগ্রহ করেন। অফিসে থাকাকালীন ঘটনাটির অর্ধেক শুনতে পেয়েছিলেন উনি। ঘটনাটি ঘটেছিল এখন থেকে প্রায় ৩৫ বছর আগে। তখনই আব্দুল হান্নান ভাই বালক বয়সের। আব্দুল হান্নান ভাইয়ের বাবা একজন কবিরাজ ছিলেন, কুমিল্লা জেলার নামকরা একজন কবিরাজ ওই সময়ের প্রেক্ষাপটে। আর ওনার নাম ছিল আব্দুল হামিদ আলী মিয়াজি। এই আব্দুল হামিদ আলী চাচা কবিরাজি করার সুবাদে তার অনুগত বেশ কিছু জিনের সাথে এমনিতেই সাক্ষাৎ হয়ে যায়। এই আব্দুল হামিদ আলী চাচার কবিরাজের পাশাপাশি, মানে কবিরাজি উনি যেটা করতেন, কবিরাজ হিসেবে কাজকর্মের পাশাপাশি উনি মাছ ধরার একটা ভালোই মোটামুটি নেশা তার ভিতরে ছিল। নেশাটা পেয়েই বসেছিল বলতে হবে। আব্দুল হামিদ আলী মিয়াজি চাচার বড় ভাই আর উনি এই দুজনের রাতে মাছ ধরতে গেলে একই সঙ্গে মাছ ধরতে যেতেন মাঝে মধ্যে। আর তাদের যত ভাই বোনেরা ছিল সবার সাথে খুব ভালো রকমের সুসম্পর্ক ছিল। বিশেষ করে ভাইদের সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক ছিল। বাড়ির পাশে থাকা সেই বিলে আব্দুল হান্নান ভাইয়ের বাবা প্রথমে কিছু রিচুয়াল করেন। পরে বিলের মাঝখানে ওই জিনিসগুলো নিয়ে গভীর পানির মাঝখানে সাঁতার কেটে যান। তারপর এক ডুব দেন। পান, সুপারি, তারপরে অন্যান্য যে জিনিসগুলো ছিল সেগুলো, যে সমস্ত তদবির আছে সেগুলো করে সুতার সাথে বেঁধে বিলের মাঝখানে একটা ডুব দিয়েছেন আর কি। কিছু সময় পর বিলের পানির উপর উনি ভেসে ওঠেন। তার কাজ শেষ। তার ২ মিনিট পরে পানির উপরে তার কবিরাজি করার রিচুয়াল, অর্থাৎ রিচুয়াল করা সুপারি এবং পানপাতাও ভেসে ওঠে। উনি তো ভেসে উঠেছেন, এরপরে ২ মিনিট পরে ওটাও ভেসে উঠেছে। মূলত এইভাবে করে আব্দুল হান্নান ভাইয়ের বাবা তার ফুপাকে পানির ভেতর থাকা কোনো জিনের মাধ্যমে বান মেরেছিলেন। কিভাবে পানির নিচে রিচুয়াল করে বান মেরেছিলেন তা জানা যায় নাই। তারপর বান মারার কিছু সময় পর আব্দুল হান্নান ভাইয়ের বাবার মাদ্রাসায় খবর আসে যে তার ফুপার নাক দিয়ে, মুখ দিয়ে, গলা দিয়ে রক্ত উঠে সেও মারা গেছে। তখন আব্দুল হান্নান ভাইয়ের বাবা ফুপাদের বাড়িতে গিয়েছিলেন। ফুপাদের বাড়িতে তো গেল, গিয়ে তার বোনকে এবং বোনের স্বামীকে একই কবরস্থানে পাশাপাশি কবরও দাফন করে উনি এসেছিলেন। মূলত তখন থেকেই গ্রামে ছড়িয়ে যায় যে আব্দুল হান্নান ভাইয়ের বাবা আব্দুল হামিদ আলী মিয়াজি একজন কবিরাজি বিদ্যায় সিদ্ধহস্ত মানুষ। কিন্তু কোনো প্রমাণ ছাড়া মিয়াজি চাচাকে তো আর শাস্তি দিতে পারবে না আইন। এদিকে যে হত্যা করেছে তার বোনকে, তার শাস্তিও উনি নিশ্চিত করেছেন ওই দিনই, ওই সময়ে, যার কারণে হত্যাকারী সেও নিহত। আর হত্যাকারী যাকে হত্যা করেছে তারও তো আর বিচারের দরকার নাই। তাকে বিচার করবে, তাকে তো যে হত্যা করে তাকে তো মেরেই ফেলেছে। এই জন্য এই বিষয়টা নিয়ে ওনারা আর থানা পুলিশ ওইভাবে করার চেষ্টা করেন নাই। যাই হোক, তারপর থেকে আব্দুল হান্নান ভাইয়ের বাবা আর কখনো কারো ক্ষতি করেননি, শুধু উপকারী করে গিয়েছেন। মূলত কেসাস করেছিলেন উনি, আর কেসাসের মাধ্যম হিসেবে উনি এই ভয়ঙ্কর বান মেরেছিলেন। এই ঘটনাটি আব্দুল হান্নান ভাই তার দাদা দাদির কাছ থেকে পরে জানতে পেরেছিলেন। এখন যাব আমরা অন্য ঘটনায়। আব্দুল হান্নান ভাইয়ের বাড়িতে কেউ কখনো নাকি খারাপ মতলব নিয়ে সহজে প্রবেশ করতে পারত না। তাদের বাড়ির চারপাশে হান্নান ভাইয়ের বাবার অনুগত একটি জিন পাহারা দিত। একদিন ঘটে একটি ঘটনা। ১৯৯০ সাল আনুমানিক। তখন আব্দুল হান্নান ভাইদের বাড়িতে একটি চোর আসে চুরি করতে। সে মূলত গরু চুরি করবে। তো গরু চুরি করতে এসে যেই গোয়ালঘরের ভিতরে ঢুকেছে, সাথে সাথে গোয়ালঘরের দরজাটি আটকে যায়, আর গোয়ালঘর থেকে সে বেরোতে পারছে না। গোয়ালঘরের
অবয়বটি গোয়াল ঘরের চতুর্দিকে এমনভাবে ঘুরছে, সে অপেক্ষা করছে কখন এই চোরটা বেরোবে আর সাথে সাথে এটাকে ধরে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। গোয়াল ঘরের চারদিকে ওই অবয়বটা ঘুরছে আর হালকা করে হাসির শব্দটাও বুঝতে পারছে ওই চোর। এরপর হঠাৎ করেই অদৃশ্যভাবে কোথা থেকে যেন একটা প্রচণ্ড জোরে চড় এসে লাগে ওই চোরের মুখে। এই চড় খাওয়ার সাথে সাথে চোরটা গোয়াল ঘরের ভেতরে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালবেলা গরু বের করতে গিয়ে এই আব্দুল হান্নান ভাইয়ের মা দেখেন একটি চোর গোয়াল ঘরের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। সাথে সাথে বাড়ির সবাইকে ডাক দিয়ে চোরটিকে ধরে চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে উত্তম মধ্যম পিটানি দিয়ে তারপর ছেড়ে দেয়। পিটানি খাবার পরে সে খুলে বলে যে আসলে সে কিভাবে ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল, মানে পুরো ঘটনাটা খুলে বলে। আব্দুল হান্নান ভাইয়ের বাবা বিয়ে করেছেন ইতিমধ্যেই। আব্দুল হান্নান ভাইয়ের বয়স সে সময় 9 কি 10 বছর, মানে বিয়ের পরে এরকম একটা সময় আর কি ঘটনাটি ঘটে। পরে চোরটিকে যখন ছেড়ে দেওয়া হয়, চোরটি মাপ চায় যে আর কখনো সে আসবে না, আর সে তো সব ঘটনা খুলেই বলল। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো অনেকের মুখে মুখে ছড়িয়ে পড়ে ওই সময়ের প্রেক্ষাপটে আর কি। চোরটা আর কখনো চুরি করবে না এমনও প্রতিশ্রুতি দিয়ে ওখান থেকে বেরোয় যায় আর কি। এই আব্দুল হান্নান ভাইয়ের বাড়ির বর্ণনাটা আমরা একটু দেই। তখনকার সময়ে আব্দুল হান্নান ভাইয়েরা বেশ ধন সম্পত্তির মালিক ছিলেন, মোটামুটি মধ্যবিত্ত পরিবার বলা চলে আর কি বর্তমান প্রেক্ষাপটে। তো ওই সময়ের প্রেক্ষাপটে মোটামুটি ভালোই ধন সম্পত্তির মালিক ওনারা ছিলেন। তো তাদের বাড়িটা ছিল টিন শেডের, আর টিন শেড হলেও ঘরের চতুর্দিকে পাটখড়ি বেড়া ছিল। তাদের বাড়ির মাঝখানে বড় একটি তাল গাছ অবস্থান করছিল, আর বাড়ির পেছনে একটা বাগান ছিল। এই বাগানে আবার 2টা তাল গাছ ছিল। তাদের বাড়ির ডান পাশে ছিল ছন দিয়ে তৈরি একটি গোয়াল ঘর, সেখানে গরু ছাগল এগুলো রাখা হতো। গোলা ভরা ধান ছিল, যেটা একটা গৃহস্থ পরিবারে আমরা আবহমান কাল থেকেই শুনে আসি, যেটা থাকে আর কি। গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, এরকমটাই ছিল আর কি তাদের এটা। তো এরকম কিন্তু আমরা পূর্বে শুনতাম, এখনো রয়েছে। তবে আগে সেই জৌলুসটা, যেই গ্রামীণ আবহ, সেটা অনেকটা হারিয়ে যেতে বসেছে। এখন নিত্য নতুন অনেক ধরনের জিনিস চলে এসেছে। ধান এখন আর ওইভাবে মানুষ সংগ্রহ করে না, সংগ্রহ করার সাথে সাথে সেটা চাতালে পাঠিয়ে দেওয়া হয়। আগে তো এরকম ছিল না, আগে সেদ্ধ করতে হতো চাল। এখন অনেক কিছুতে পরিবর্তন হয়েছে। তো যাই হোক, তাদের ফসলের জমি ছিল বেশ অনেকটাই। কিছু কিছু জমিতে আবার বন জঙ্গল সৃষ্টি হয়ে বাগান তৈরি হয়েছে। এই বাগানে আবার বেশ অনেকগুলো গাছই ছিল। এই আব্দুল হান্নান ভাইয়েদের বাড়ি থেকে বের হয়ে দক্ষিণ পাশে নিজেদের একটি ছোট খাল অবস্থান করছে। খালের পাশে ছিল বড় একটা বিল। এই খালেই মূলত আব্দুল হান্নান ভাইয়ের বাবা আব্দুল হামিদ আলী মিয়াজি এবং তার বড় ভাই মাছ ধরতে যেতেন। পূর্ব পাশে ছিল আবার তাদের 5 বিঘা ধানের জমি। তো ধানের এই ফসলি জমিতে ওনারা চাষবাস করতেন। এই আব্দুল হান্নান ভাইয়ের বাবা এমন একজন কবিরাজ ছিলেন, তিনি নিজে থেকে বান মেরে নাকি মানুষ মেরে ফেলতে পারতেন। একটা সময় হান্নান ভাইয়ের আপন এক ফুপাকে বাধ্য হয়েই উনি বান মেরে হত্যা করেছিলেন এই আব্দুল হান্নান ভাইয়ের বাবা মিয়াজি সাহেব। তখন 1979 সাল হবে আনুমানিক। তখন আব্দুল হামিদ আলী মিয়াজি চাচা মাদ্রাসাতে পড়াশোনা করতেন কুমিল্লা জেলার কোনো একটা জায়গায়। মূলত এই মাদ্রাসাতে লেখাপড়া চলাকালীন কবিরাজি বই পড়ে কবিরাজি বিদ্যা অর্জন করেছিলেন এই মিয়াজি চাচা। তখন আব্দুল হামিদ আলী মিয়াজি চাচা বিয়ে শাদী করেন নাই। উনি তখন বেশ ধার্মিক এবং প্র্যাকটিসিং মুসলিম ছিলেন। প্রতিদিন তাহাজ্জুদের সালাতে ওনার মিস যেত না। এমনকি যদি খাওয়ার সময় ভাত পড়ে যেত, সেই ভাত উনি ধুয়ে খেতেন, খাবার অপচয় করতেন না। এমন একজন ব্যক্তি ছিলেন উনি ওই সময়। তখনকার সময় এই আব্দুল হান্নান ভাইয়ের একমাত্র ফুপুর বিয়ে হয়েছিল তাদের গ্রাম থেকে 2 গ্রাম পরে এক ব্যক্তির সাথে। আব্দুল হান্নান ভাইয়ের ফুপুর যেখানে বিয়ে হয়েছিল, তারা ছিলেন অনেক ধন সম্পদের মালিক। আব্দুল হান্নান ভাইয়ের ফুপা ছিল বেশ বদমেজাজি একজন ব্যক্তি। অর্থ সম্পদ বেশি থাকলে মানুষের মধ্যে একটা অহংকার বোধ কিন্তু অনেকের মধ্যেই চলে আসে, সবার না, অনেকের মধ্যেই চলে আসে আর কি। তো ওনার মধ্যে এমনটাই ছিল। একদিন হান্নান ভাইয়ের ফুপা আলু ক্ষেত থেকে কাজ করে এসে হান্নান ভাইয়ের ফুপুকে বলে, আমার অনেক ক্ষুধা লেগেছে, এখনই দ্রুত গরম গরম ভাত রেঁধে খাবার দেয় আমাকে, তাড়াতাড়ি আমি গোসল করে আসছি। এই বলে উনি গোসলে চলে গিয়েছেন। গ্রামের মহিলারা তো সবসময় কাজের উপরেই থাকেন, রান্না করতে একটু দেরি হতেই পারে, যেহেতু বিভিন্ন ধরনের কাজ থাকে একটা গৃহস্থ বাড়িতে। আব্দুল হান্নান ভাইয়ের ফুপা এসে দেখে গরম গরম ভাত রান্না হয়েছে, আর ভাত থেকে ভাপ উঠছে, একটা ধোঁয়া উঠছে। আবার হান্নান ভাইয়ের ফুপুর একটি চুল উনি ভাতের মধ্যে পেয়েছেন। এটা দেখা মাত্রই পাশে ছিল একটি ধারালো বটি। এই বটি দিয়ে সাথে সাথে এক কোপে আব্দুল হান্নান ভাইয়ের ফুপুর শরীর থেকে মাথা আলাদা করে ফেলেন। শুধু ভাতের মধ্যে একটা চুল পেয়েছে, এই জন্য বটি দিয়ে এক কোপে মাথা আলাদা করে ফেলো। এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? ফুপুর নিথর দেহ একদিকে পড়ে আছে, অন্যদিকে মাথাটা পড়ে আছে, গল গল করে রক্ত পড়ছে। হান্নান ভাইয়ের ফুপুর দেহটা গলা কাটা মুরগির
নাও হয় তারপরেও কেউ ঘর থেকে বাইরে বের হবে না। আজকে রাতে আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করব। তো মিয়াজি সাহেবের হাতে থাকা একটি কাককে দেখায়। তার হাতে একটা কাক ছিল, বলে যে আমি একে দিয়ে কাজ করাবো এর শাস্তি হিসাবে। তখন সবাই বুঝতে পারে এই কাকটি কোনো স্বাভাবিক কাক না, এটা নিশ্চয়ই কোনো দুষ্ট জিন, কারণ কাকটি ছিল অস্বাভাবিক রকমের একটু বড়, চোখ দুটো লাল টকটকে, আর সাধারণ কোনো কাকের মতো তাকে দেখতে বলে মনে হচ্ছিল না। তবে তা কাক ছিল এতটুকু নিশ্চিত। ওই সময় কিন্তু এই আব্দুল হান্নান ভাই বালক বয়সে পা দিয়েছেন। তো হান্নান ভাই ছোটবেলা থেকে অনেক সাহসী ছিলেন। একটু বলে রাখা ভালো, তখন ছিল ধান কাটার মৌসুম। মাঠে তখন সব ধান পেকে গেছে। এই পাকা ধান কাটা তো লাগবেই। তো ওনাদের ঘর থেকে বেরোতে তো বারণ ছিল, হান্নান ভাইয়ের বাবা নিষেধ করেছিলেন। তখন আব্দুল হান্নান ভাই তো বালক বয়সের, উনি ছিলেন চঞ্চল। আর তার বাবা যে কবিরাজি বিদ্যায় পারদর্শী, কবিরাজি কাজগুলো করবেন তাতে তো উনি অনেক আগে থেকে অবগত। আর এই সমস্ত কাজে অনেক কিছু মেনে চলতে হয়, এটাও সত্য। কিন্তু ওই দিন আব্দুল হান্নান ভাইয়ের মনে প্রচুর এক কৌতূহল সৃষ্টি হয় যে আজ রাতে যত কষ্টই হোক উনি ঘরের ভেতর থেকে হলেও দেখবেন যে এই কাকটিকে দিয়ে আসলে কি করানো হয়। উনি বুঝতে পেরেছিলেন যে এই কাকটিকে দিয়ে, এটাকে উত্তম মধ্যম পিটানি দিয়ে হয়তোবা এই ধান কাটানোর কাজ, এমনকি ধান নিয়ে এসে সেটা মাড়াই করার কাজটিও করানো হবে। এটা অতীব দুষ্ট একটা জিন ছিল, না হলে এটাকে তো এভাবে ধরে এনে জোর করে কাজ করানোর কথা না। এটা উনি দেখবেন চিন্তা করেছেন। এভাবে ভাবতে ভাবতে রাত এসে পড়ে। এক পর্যায়ে আব্দুল হান্নান ভাইয়ের চোখে ঘুমও চলে আসে। অজানা কোনো এক কারণে সেদিন গভীর রাত্রে আবার আব্দুল হান্নান ভাইয়ের ঘুমও ভেঙে যায় তাদের নিজেদের উঠোনে ধানের বড় বোঝা পড়ার শব্দে। থপাস থপাস করে শব্দ হয়েছে। উঠোনে এরকম শব্দে ঘুম ভেঙে যায়। বিশেষ করে এরকম ধানের যে বোঝাগুলো, এগুলো কিন্তু মাটির উপর পড়লে এক ধরনের শব্দ হয়, ওরকম শব্দ আর কি। আর রাতের বেলা আওয়াজটা তো একটু বেশি শোনা যাবেই, এটাই স্বাভাবিক। তখনই হান্নান ভাই বিছানা থেকে লাফ দিয়ে উঠেছেন। মানে সবাই কিন্তু তখন গভীর ঘুমে আচ্ছন্ন। সেদিন ছিল আসলে চাঁদনি রাত, একদম পূর্ণিমা বা এরকম কিছু, এটা আসলে ওইভাবে বলা মুশকিল, তবে চাঁদনি রাত ছিল আর কি। উনি পাটখড়ির বেড়া কিছুটা সরিয়ে দেখার চেষ্টা করছেন যে বাইরে আসলে কি দেখা যায়। উনি তাকিয়েই দেখেন ভয়ঙ্কর জিনিস। উনি দেখতে পান যে বিশাল বড় দেহি একটা অবয়ব। তার শরীরে মনে হচ্ছে বড় বড় মোটা মোটা লোম, একদম কালো কুচকুচে একটা অবয়ব। চোখ দুটো দূর থেকে আসলে বোঝা যাচ্ছে না, তবে অনুভব করা যায় আর কি যে অবয়বের মাথার নিচে লাল লাল দুটো ছোট জায়গা রয়েছে, যেখান থেকে আলোক রশ্মি বেরোচ্ছে। মনে হচ্ছে এই দুটোই চোখ। বিশাল বড় বড় ধানের বোঝা নিয়ে এসে উঠোনের উপর ফেলছে। ৩০ জনের বোঝা ওই অবয়বটা একাই নিয়ে এসে ফেলছে। আর আব্দুল হান্নান মিয়াজি সাহেব পাশের ঘরের ভেতর শুয়ে আছেন। তখন হান্নান ভাইয়ের বাবা কিন্তু শুয়ে থাকলেও জেগে রয়েছেন। বুঝতে পারছেন যে অবয়বটা কাজ করছে। আর ওই অবয়বকে ঘরের ভেতর থেকে উদ্দেশ্য করে মিয়াজি সাহেব বলছেন তখন, দেখ কেমন লাগে, দ্রুত কাজ কর, আমি কিছুক্ষণ পরে তাহাজ্জুদের নামাজ পড়তে বসব। তাহাজ্জুদের নামাজ পড়া শেষ করে ফজরের নামাজ শেষ হবে যখন, এর মধ্যে এই অবয়বটা সব কাজই মোটামুটি শেষ করে ফেলে। আর কি, তাকে বলা হয়েছিল যে ফজরের নামাজ শেষ হওয়ার আগেই সব কাজ যেন সে শেষ করে, আর শেষ করে যেন আবার এই মিয়াজি সাহেবকে ডাক দেয়। এরকম আরও অনেক কাজ আছে, এটাও নাকি ওই অবয়বটাকে করতে হবে, এরকমটা বলা হয়েছিল আর কি। আর উনি এটাও বলেছিলেন যে আমাদের পরিবারের ক্ষতি করার মতলব করছিলি, তোর এত বড় সাহস, এটা তোর শাস্তি। সারা জীবন তুই আমাদের পরিবারের গোলামি করবি। আমি, আমার পরে যারা আসবে, আমার নাতিপুতিরা আসবে, তাদের প্রত্যেকেরই গোলামি করবি, তোর কোনো ক্ষমা নাই। তো এই ধরনের কথা কিন্তু মিয়াজি সাহেব বলছিলেন। হান্নান ভাই কিন্তু ঘরের ভেতর থেকে উনি সেটাও শুনতে পাচ্ছিলেন। আর ওই অবয়বটা কি খুব চিকন সুরে নাকি করুণ সুরে কেউ কান্নাকাটি করলে কথা বলে যেরকম শোনা যায়, ওইভাবে অনুতপ্ত হয়ে কাঁদো কাঁদো ভাবে বলছে, কিছু একটা কথা, আমারে ক্ষমা করে দেন, আমার অন্যায় হয়েছে, আমাকে এবারের মতো ক্ষমা করে দেন। আমি আগে জানলে কখনোই আপনার বাড়ির ধারের কাছেও আসতাম না। আল্লাহ তাআলা ক্ষমাশীলকে পছন্দ করেন, আপনি তো জানেন। তার কথা শুনে বোঝা যাচ্ছে এই অবয়বটা খুবই চতুর প্রকৃতির। এখন আল্লাহ তাআলার ক্ষমাশীলতার উদাহরণ টানছে সে। এদিকে মিয়াজি সাহেব তো জানেন যে এদের মতলবটা কি।
কোনোভাবেই তো মিয়াজি সাহেবের মন গলাতে পারছেন ওই অবয়বটা। আর মিয়াজি সাহেব যে প্রচণ্ড পরিমাণে ওই অবয়বটার প্রতি ক্ষিপ্ত, এটাও বোঝা যাচ্ছিল। নিশ্চয়ই সাধারণ কোনো অপরাধের কারণে শুধু বাড়িতে সে এসে ক্ষতি করবে এটা না, আরও অন্যান্য কারণও থাকতে পারে। তা না হলে তো এত ক্ষিপ্ত হওয়ার কথা না। তো এরকম কথা শোনার পর আব্দুল হান্নান ভাই প্রথম দিকে ভয় পেল, পরবর্তীতে ওই অবয়বের কাকুতি মিনতি দেখে সাহস বেড়ে যায়। তার মনে মনে ভাবতে থাকে, এভাবে একটা জিন অনুনয় বিনয় করছে, আসলে ঘটনাটা কি? এভাবে আব্দুল হান্নান ভাই ভাবছেন আর ওই অবয়বের কাজ দেখছেন ঘরের ভেতর থেকে ফাঁক দিয়ে। একটা পর্যায়ে আব্দুল হান্নান ভাই দেখতে পান যে আস্তে আস্তে ওনাদের উঠোন ভর্তি ওনাদের 5 বিঘা, এই 5 বিঘা ফসলের সব ধান কেটে এনে জমা করেছে ওই অবয়বটা। রাত তখন বাজবে আনুমানিক 2টোর মতো আর কি। এদিকে হানান ভাইয়ের বাবা এশার নামাজ আদায় করে ওই জিনটাকে কাজের জন্য ছেড়ে দিয়েছিল। তারপর তো সে কাজ করেছে, এখন আবার বলতেছে যে ওই অবয়বটা বলতেছে আর কি, হুজুর এখন আমাকে ছেড়ে দেন, সব ধান কেটে আমি নিজে আনছি। আর একটা বিষয় জানিয়ে রাখি, ওই অবয়বটি আসলে কি দিয়ে কিভাবে ধান কেটেছিল এটা কিন্তু বোঝা যায় নাই, সে তার মতো করে কেটে নিচ্ছে আর কি। ওদিকে হানান ভাইয়ের বাবা আবারও বলছেন, সমস্ত ধানগুলো এখন একা একা মারাই করবি আর ছাড়বি, তারপর আমাদের গোলা ভরে রাখবি। আর তাহাজ্জুদের নামাজ শেষ করে ফজরের নামাজ পড়ে যেন আমি দেখি সব কাজ হয়েছে। আর ফজরের নামাজ পড়ার পর তুই আমার সাথে দেখা করবি। যা এখন কাজ কর, কথা বলে সময় নষ্ট করিস না, কথা বলে কোনো লাভ হবে না। বুঝতে পারে কথা বলে কোনো লাভ হবে না, বাধ্য লোকের মতো সব ধান একাই একটি গাছের গুড়ির ওপরে পিটাতে থাকে আর ঝাড়তে থাকে। আর এদিকে ওদিকে তাকাচ্ছে, মনে মনে সুযোগ খুঁজছে যে কখন আব্দুল হান্নান ভাইয়ের বাবার একটা ক্ষতি করা যায়। কিন্তু তার শত চেষ্টাও ব্যর্থ হলো। কারণ হচ্ছে এই মিয়াজি সাহেবের অনুগত বেশ কয়েকটা জিন ওই অবয়বটাকে পাহারা দেওয়ার জন্য রাখা হয়েছিল আর কি। আশেপাশেই বুঝতে পেরেছিল যে এগুলো আশেপাশেই আছে, একটু এদিক ওদিক করলে এগুলো এসে একদম মৌমাছির মতো ঝেঁকে ধরবে। এটা অবশ্য হান্নান ভাই পরবর্তীতে জানতে পেরেছিলেন ওনার বাবার কাছ থেকে। তো অবশেষে এভাবে করতে করতে সমস্ত ধান ঝাড়া হয়ে যায়, মাড়াই করা হয়ে যায়। উঠোনের পাশে একটা গোলা ছিল, সেই গোলার মধ্যেও ধানগুলো রাখা হয়। অবয়বটি যখন সব কাজ শেষ করে, সব কাজ শেষ করার পর দরজার সামনে এসে দাঁড়িয়ে বলে, হুজুর এইবারের মতো আমাকে ছেড়ে দেন, আমি আমার জায়গায় চলে যাই, আমাকে মুক্ত করে দেন। এদিকে হান্নান ভাই কিন্তু যখন পুনরায় এই শব্দটা শুনেছেন, উনি কিন্তু ঘুমান নাই, তখন আবার ওই দরজার দিকে আস্তে আস্তে যাচ্ছেন, দেখি কি হয়। তো উনি চিন্তা করলেন, থাক আমি কান পেতেই শুনি, দরজা খোলার দরকার নাই। উনি কান পেতে শোনার চেষ্টা করছেন। এবার তো হান্নান ভাইয়ের বাবা ঘরের ভেতর থেকে আবার বলছেন, তোকে তো আমি এত সহজে ছাড়বো না রে, তুই এখন আমার এই ঘরের পেছনে যা, গিয়ে দেখ 2টা বাগান আছে, এখন গিয়ে ওই বাগানগুলো পরিষ্কার করবি, যাতে কোনো ঝোপঝাড় বা জঙ্গল না থাকে। আর ফজরের নামাজ পড়ার পরে তুই আমার সাথে দেখা করবি। আমি তো বলেই দিচ্ছি, আবার বারবার এসে আমাকে কেন বিরক্ত করতেছিস? যা। হান্নান ভাইয়ের বাবা তো কবিরাজ ছিলেন, উনিও কিন্তু অনেক চালাক চতুর ছিলেন। এই অবয়বের কথায় গলে যাওয়ার মতো মানুষ সে না। হান্নান ভাইয়ের বাবা কিন্তু জানত, যতই পাহারাদার জিন থাকুক না কেন, এই পিশাচ অবয়ব সুযোগ পেলে হান্নান ভাইয়ের বাবাকে মেরে ফেলতে এক বিন্দুও চিন্তা করবে না। এই জিনটা ছিল পিশাচ প্রকৃতির শক্তিশালী জিন। এই জন্য মূলত ঘরের ভেতর থেকে অবয়বকে দিয়ে কাজ করানো হচ্ছিল। উনি কিন্তু বাইরে বের হন নাই। বাইরে বের হলে কোনো একটা সময় তার উপর আক্রমণ হলেও হতে পারত। হয়তোবা সে এমনভাবে কালো জাদু করার প্র্যাকটিস শুরু করে দিতে পারে, মিয়াজি সাহেব অর্থাৎ হান্নান ভাইয়ের বাবা উনি বুঝতেও পারবেন না যে এরকম হচ্ছে। কারণ যেহেতু সে অত্যন্ত শক্তিশালী ছিল, এজন্য উনি ঘরের ভেতর থেকেই ওই অবয়বকে দিয়ে কাজ করাচ্ছিলেন। আর বিশেষ এক মায়াজালে ওই অবয়বটা বন্দিও ছিল। এই মায়াজালটা না কাটলে চাইলেও কাজ বাদ দিয়ে সে যেতে পারবে না। খেয়াল করেও অবয়বটা তাই করে। রাত 3টা কি 3:30টার ভিতর বাগানের কাজ, ধান কাটা, মাড়াই, এগুলো সব কাজ মানে কমপ্লিট করে ফেলেছে। পরের দিন সকালবেলা আব্দুল হান্নান ভাই সহ অন্যান্য ওনারা দেখতে পেয়েছেন যে গোলা ভর্তি ধান উঠোনের একপাশে ঘরগুলো পড়ে আছে। আর বাড়ির পেছনে সব বন জঙ্গল সুন্দর করে পরিষ্কার করা হয়েছে, কোথাও কোনো ঝোপঝাড় নাই, শুধু বড় বড় গাছগুলো রয়েছে। এবার আমরা যাব আরেকটা টুইস্টে। এই অবয়বকে হান্নান ভাইয়ের বাবা কিভাবে বন্দি করলেন এবং ওই অবয়বটি কে অন্যায় করেছিল। আব্দুল হান্নান ভাই উনি জানিয়েছেন যে ঘটনাটি 90 দশকের একটু আগে। তো ওনার বাবা তো কবিরাজি করেন, মাঝে মাঝে নাকি গাড়িও চালাতেন। একদিন গাড়ি চালিয়ে ওনার বাবা ওনাদের বাড়িতে এসে ওনার বড় চাচার সঙ্গে মানে হান্নান ভাইয়ের বড় চাচার সঙ্গে কথা বলতে থাকেন। তো উনি বলছেন যে বড় ভাই, আজ রাতে আমরা দুজন মাছ ধরতে যাব। আমাদের খালে মাঝে মধ্যে দুজনে মাছ ধরতে তো ওনারা যেতেন, আমরা তো আগেই বলেছি। তো বড় বলেন যে
ওনাদের যে ঘরটা অর্থাৎ ওনার বাবার ঘর থেকে যখন ওনার বাবা বের হয়েছেন তখন দেখা যাচ্ছে ওনার বড় চাচার ঘরের দরজাটা খোলা রয়েছে, এটা উনি দেখছেন। তো ওনার বাবা প্রথমে দেখতে অবাকই হন, কি ব্যাপার, এত রাত্রে আমার বড় ভাইয়ের ঘরের দরজা খোলা কেন? আর খোলা তাতে কোনো সমস্যা নাই, কথা তো ছিল যে আগে ডাক দেবে, তা আমাকে তো ডাকও দিল না মাছ ধরার জন্য, তখন তো এরকমটা হয় না। তো ওনার বাবা এগিয়ে গিয়েছেন ওনার বড় চাচার ঘরের সামনে, তো গিয়ে চাচিকে ডাক দিচ্ছেন ওনার বাবা, ও বড় ভাবি, এত রাত্রে আপনাদের ঘরের দরজা খোলা কেন? বড় ভাই কোথায়? আমাকে না ডাকার কথা? তখন চাচি একটু অবাক হয়ে বললেন যে, এই কি রে হামিদ আলী, তুই তোর বড় ভাইয়ের সাথে মাছ ধরতে যাস নাই? এই কথা যখন উনি শুনেছেন, বলে যে কি বলেন বড় ভাবি, আমি তো মাত্র ঘুম থেকে উঠলাম, আমাকে তো ডাকার কথা ছিল যদি উনি আগে ওঠে, আর আমি আগে উঠলে উনাকে ডাকার কথা, আমি এসে দেখি দরজা খোলা। তখন তো এই কথা শুনে চাচি খুব বিচলিত হয়ে যান। উনি বলেন যে, কি বলিস, এরকম তো হওয়ার কথা না, তুই না আধা ঘন্টা আগে তোর ভাইরে ডাক দিয়ে নিয়ে চলে গেলি মাছ ধরার জন্য? তখন তো হান্নান ভাইয়ের বাবা বুঝে ফেলেছেন যে সর্বনাশ, এইটা তো এই মেছো পিশাচের পাল্লায় পড়ে গেছে বলে মনে হচ্ছে। কারণ এরকমটা হয়, কিন্তু দুজনের মধ্যে কথা হয়েছে যে মাছ ধরতে যাবে, এই কথা যদি কোনো জিন শুনে ফেলে, এই জিনটা ওরকম নিশি ডাক দিয়ে নিয়ে চলে যায়। তখন এই হান্নান ভাইয়ের বাবা ওনার বড় ভাবি অর্থাৎ হান্নান ভাইয়ের বড় চাচিকে জিজ্ঞাসা করেন যে কোন দিকে গেছে, আপনি কি একটু আইডিয়া করতে পারবেন? তখন বড় চাচি বলেন যে দক্ষিণ দিকে যেতে দেখেছি। সাথে সাথে হান্নান ভাইয়ের বাবা উঠোনের উপর এসে দোয়া দরুদ পড়ে একটা কুণ্ডলী আকারে, এটাকে রাম কুণ্ডলী বলে থাকে আর কি অনেকেই, তো উঠোনের উপর নিজের গোড়ালি দিয়ে মেরেছেন একটা গোতা। এইভাবে মূলত বাড়ির চারপাশ উনি বন্ধ করে দিয়েছেন যাতে করে ওই অবয়বটা চলে যেতে না পারে। ওই অবয়বটা আটকে যায় নাকি রামকুণ্ডলীর মাধ্যমে। সাথে সাথে একটা দৌড় দিয়েছেন উনি খালের দিকে। ওই সময় খালে ছিল অল্প পানি। ওনার বাবা গিয়ে দেখতে পান এক অদ্ভুত জিনিস। হান্নান ভাইয়ের বড় চাচা সেই পিশাচ জিনটা দুপাশে দুটো রশি, মাঝে বলম বলা হয় আর কি ওনাদের এলাকায়, বলম বাঁধা, ওনাদের খালের পানি সেচছে। জিনের সাথে পানি সেচে কি আর বড় চাচা পারেন? এদিকে বড় চাচা পানি সেচতে সেচতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছেন বোঝা যাচ্ছে। হান্নান ভাইয়ের বাবা যদি আরেকটু দেরি করতেন, তখন ওই অবয়বটা বড় চাচাকে ক্লান্ত করে খালের মধ্যে তার মাথা গেড়ে মেরে ফেলত। মূলত তাকে ক্লান্ত করে ফেলছিল যাতে করে ধস্তাধস্তিতে সে কখনোই না পারে। সে যতই শক্তিশালী হোক, এই মেছো জিন হিসাবে বা নিশি ডাক দিয়ে যদি কাউকে নিয়ে যাওয়া হয়, তখন যদি কাউকে ক্লান্ত না করে ফেলা হয়, তাহলে মারাটা একটু কঠিন হয়ে যায়। তো ক্লান্ত করছিল, হয়তোবা সে বলছিল যে আসেন আমরা একটু পানি সেছি, উনিও বুঝতে পারে নাই, উনি শুরু করেছে। তখন তো এই ঘটনা। আর মূলত ওইখানে রামকুণ্ডলী করেছেন বাড়িতে উঠোনে, সেটা দিয়েই এত দূরে থাকা ওই পিশাচটাকে উনি আটকে ফেলেছেন। এখানে ঘটে আবার এক অদ্ভুত ঘটনা। হান্নান ভাইয়ের বাবাকে দেখা মাত্রই বড় চাচা অজ্ঞান হয়ে যান খালের পাশে। বড় চাচা চিন্তা করছেন যে কি ব্যাপার, এ আবার কোত্থেকে আসলো, এতক্ষণ কার সাথে আমি এই পানি সেচছি, হয়তোবা এই চিন্তা করে উনি অজ্ঞান হয়ে গেছেন। একই সাথে একই মানুষের দুটা চেহারা দেখে মানুষ ভয় পাবে, এটাই তো স্বাভাবিক। আর ওই অবয়বটা কিন্তু তখনও ওরকমই ছিল। তখন এই হান্নান ভাইয়ের বাবা গিয়ে ওই অবয়বটাকে বলতেছেন, নে নে কাজ করে নে, দেখি তুই কত সেচতে পারিস। আমার ভাইকে নিয়ে আসছিলি না, সেচ পারি শেষ, তোর কাজে সাহায্য করব আমি, না আমি একটু ধরি, যেটা তুই আমার বড় ভাইকে দিয়ে করাচ্ছিলি, এবার তুই কর, তোর কাজে আমি সাহায্য করি। এইদিকে ওই পিশাচ জিনটা কিন্তু বুঝে গেছে যে ঘটনা যা ঘটার ঘটে গেছে। সে এখন ওখান থেকে নড়তেও পারছে না, যেতেও পারছে না, আগাতেও পারছে না। হান্নান ভাইয়ের বাবার দিকেও যে এগিয়ে এসে তাকে আক্রমণ করতে যাবে সেটাও পারছে না। সে বুঝে ফেলছে যে ঘটনাটা কি হয়েছে। তখন অবয়বটা বলে যে আমারে ছেড়ে দে, আমি চলে যাই, আমার অন্যায় হয়ে গেছে রে। এইদিকে ফজরের আজানের সময় হয়ে গেছে। দূরের কোন একটা মসজিদের মাইকে একটি টোকা দিয়েছে। অনেক সময় আজানের আগে মুয়াজ্জিন সাহেব মাইক্রোফোন টেস্ট করার জন্য কখনো টোকা দেয়, ফু দেয়, ওরকম টোকা দিয়েছে। একটা দুইটা টোকা দিয়েছে মাত্র, মানে আজান দেবে, আল্লাহু আকবার বলবে। এখন ওই জিনটা তখন আবার হান্নান ভাইয়ের বাবাকে বলতে থাকে যে আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে, আমাকে ছেড়ে দেন, ক্ষমা করে দেন, এমন কাজ আর কখনো করবো না। মূলত আপনাদের দুই ভাইয়ের মধ্যে কথোপকথন আমি শুনে ফেলেছিলাম। তখন আপনাদের বাড়ির সামনে দিয়ে আমি যাচ্ছিলাম, মাছ ধরার কথা আমি শুনি, তখন আপনাদের ক্ষতি করতে চেয়েছিলাম। এখন এসে দেখি উল্টোটা, আপনি এত বড় মাপের একজন কবিরাজ, আমার তো আগে জানা ছিল না, আমাকে ছেড়ে দেন। তো ভুল স্বীকার করে জিনটা অনেক চেষ্টা করছে চলে যাওয়ার জন্য, কিন্তু সে যেতে পারছে না। ওই মুহূর্তে সাথে সাথে হান্নান ভাইয়ের বাবা মিয়াজি সাহেব কাছে গিয়ে ওই জিনটার চুলের মুঠা খপ করে ধরে বসেন। এদিকে ফজরের আজান দেওয়া শুরু হয়ে গেছে মসজিদ থেকে। অবাক করা বিষয়, ওই জিনটার চুলের মুঠা ধরার সাথে সাথে
করেছিলাম। উপস্থিত কেউ তো বিশ্বাসই করতে চাচ্ছিল না এরকম দিনের বেলা তারা জিন দেখছে কাকের সুরতে। তখন উনি বলেছিলেন যে একে নিয়ে রাতের বেলা আমার অনেক কাজ আছে, তখন বুঝতে পারবা যে এই জিনিসটা আসলে কি। এখন তো বুঝতে পারতেছ না, অনেকে বিশ্বাস করতে চাচ্ছ না হয়তোবা। লোকজন কিন্তু যারা বাড়িতে ছিলেন তারা কিন্তু কেউ কেউ ওই কাকের চোখটা দেখেই ভয় পেয়ে গিয়েছিলেন, যে কাকের চোখ ওনারা যেরকম দেখেন এটা ওই রকম ছিল না, ভিন্ন রকমের চোখ। তো ওই জিনটাকে দিয়েই মূলত এই যে সব সাফ সাফাইয়ের কাজ, ধান কাটার কাজ, এই কাজগুলো করানো হয়। এরপর যেটা হয় সেটা হচ্ছে এই দুষ্টু পিশাচ জিনটাকে একটি কাচের বোতলে উনি প্রথমে ঢোকান, এরপর কখনো কখনো আবার বের করেন। কাজ তো করতে রাজি হয় না, তারপরেও তার অপরাধের শাস্তি স্বরূপ জোর করে কাজ করান, আবার বোতলের মধ্যে ঢোকান। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কঠিন কাজগুলো তাকে দিয়ে করিয়েছিলেন। তবে এখানে একটা বিষয় যেটা হান্নান ভাই বলেছেন, ওই জিনটাকে যখন কাচের বোতলে ঢোকানো হয় তখন ওই বোতলের ভেতরে একটা কালো ধোঁয়ার মতো দেখা যেত। ওই বোতলটা কিন্তু কোনো কালো কাচের না, সাধারণ যে কাচ হয় ট্রান্সপারেন্ট, যেটার ভিতরে আমরা দেখতে পাই যে কাচের বোতলের মধ্যে কি আছে, এরকম কিন্তু দেখা যেত। আর ওই জিনটা ঢোকার সাথে সাথে কালো আকার ধারণ করত, একটা ধোঁয়া, মনে হতো যে ওই কাচের বোতলের মধ্যে একটা ধোঁয়া নড়াচড়া করছে, এমনটা মনে হতো। তো এভাবে বিভিন্ন সময় নাকি বের করেছে, ঢুকিয়েছে, কাজ করিয়েছে, এটা কিন্তু ওনারা দেখেছেন। তো যাই হোক, ওই পিশাচ জিনটা তার অপরাধের কাফারা স্বরূপ কাজগুলো করতে রাজি হয়েছিল। তবে মুক্তি যে দিবেন এই বিষয়টা হয়তো বা ওনার বাবা হিডেন রেখেছিলেন, যে আসলে কি করবেন না করবেন, কথা শুনতে হবে, কথা না শুনলে সারা জীবন এমনটাই বলেছিলেন। যাই হোক, পরবর্তী একটা পর্যায়ে ওই পিশাচ জিনটিকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ তো করানো হয়েছে। ওই জিনটা যখন দেখা করে, সর্বশেষ যে দেখাটা করে, দেখা করার পর তখন বলেছেন যে ওনাদের উঠোনের উপর যে তাল গাছটি রয়েছে, ঘরের পেছনের যে দুটো তাল গাছ ওটা না, উঠোনের উপরে তাল গাছ রয়েছে। তখন ওনার বাবা বলেছিলেন যে এই তাল গাছটার সাথে তোকে বন্দি করে রাখলাম চিরদিনের জন্য। তুই প্রতি অমাবস্যা এবং পূর্ণিমা রাত্রে সাপ রূপ ধারণ করে আমাদের বাড়ির সামনে বিলের ভেতরে গিয়ে পেট ভরে খাওয়া দাওয়া করে আসতে পারবি, কিন্তু আমাদের ইচ্ছা ছাড়া চলে যেতে পারবি না কখনো। আমি এমন কাজ করে রেখেছি, আমাদের পরিবারের কাউকে, অর্থাৎ আমাদের রক্তের সম্পর্কে যারা আছে, কাউকে কোনোদিন কোনো ক্ষতি করতে পারবি না। আর আমাদের বাড়ি পাহারা দিবি সবসময়। দেখবি কোনো চোর, কোনো অপরিচিত ব্যক্তিকে কোনোভাবেই যেন আমাদের বাড়িতে ঢোকার সুযোগ করে দিবি না। খারাপ মতলব নিয়ে আসলে তুই তো বুঝতে পারবি, প্রথমে দেখবি যে তার মতলব কি। যদি ভালো হয় কিছু করবি না, আর যদি খারাপ হয় তাহলে তুই ভয় দেখাবি। কথাগুলো শোনার পর জিনটা আবার কাকুতি মিনতি করতে থাকে, কেঁদে কেঁদে বলে, হুজুর আমাকে ক্ষমা করে দেন, আমাকে ছেড়ে দেন, মাফ করে দেন, আমাকে আর আটকে রাখেন না। আপনি তো আমাকে সাজা দিয়েছেন, আমি তো আপনার কথা মতো কাজ করে দিয়েছি, এমন কাজ আর কখনো করব না। কিন্তু হান্নান ভাইয়ের বাবা আব্দুল হামিদ আলী মিয়াজি সাহেব কোনো কথাই শুনতে রাজি ছিলেন না। ওনার বাবা জানতেন এই খারাপ পিশাচ জিনটিকে একবার যদি উনি দয়া করে মুক্ত করে দেন, এই পরিবারের কাউকে এই জীবিত রাখবে না। হয়তোবা এখন ভয়ে ভয়ে কিছু না করতে পারলেও ওনার ইন্তেকালের পর এই বংশটা নির্বংশ করে দেবে। এই জন্যই মূলত উনি কখনোই এই পিশাচ জিনটিকে আর মুক্তি দেন নাই। এখনো ওনাদের উঠোনের উপরে যে তাল গাছটি রয়েছে, সেই তাল গাছে বাঁধা রয়েছে ওই পিশাচ জিনটা। প্রতি অমাবস্যা পূর্ণিমাতে একটা সাপ রূপ ধারণ করে ওই বিলের দিকে চলে যায়। বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া সে তার মতো করে যেই খাওয়া দাওয়া করার দরকার করে চলে আসে। কোনো মানুষের ক্ষতি সে করতে পারে না। মূলত ওনাদের বাড়িতে গরু চোর যখন এসেছিল তখন এই জিনটি ওই চোরটাকে ভয় দেখিয়েছিল, একটা পরে থাপ্পড় মেরে অজ্ঞান করে দিয়েছিল। আব্দুল হামিদ আলী মিয়াজি সাহেব মারা যান 1999 সালে। ওনার বাবা মৃত্যুর পূর্বে ওনার সাথে থাকা সকল ভালো জিনগুলোকে মুক্ত করে দিয়েছিলেন। তাদের সাথে যেই চুক্তি ছিল, কিছু ক্ষেত্রে চুক্তি দ্বারা আবদ্ধ ছিল তারা, কিছু ক্ষেত্রে এমনিতেই তারা আসতো, সকলকে মুক্তি করে দিয়েছিলেন। তাদের সাথে কথা বলেছিলেন তাদের কোনো অভিযোগ আছে কিনা তার প্রতি তাকেও যেন তারা ক্ষমা করে দেন। জিনরাও ক্ষমা চেয়েছিল যদি তাদের কোনো আচরণে উনি মনে কষ্ট পেয়ে থাকেন, উনি যেন ক্ষমা করে দেন। এভাবেই মৃত্যুর পূর্বে একে অন্যের সাথে মতবিনিময় করে উভয়ে ক্ষমা চেয়ে উভয়ের মধ্যে সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ওই জিনটা এখনও বন্দী রয়েছে। এই হান্নান ভাই জানিয়েছেন যে ওনার বাবা মারা যাওয়ার পর ওই তালগাছটি কাটার ওনারা চেষ্টা করেছিলেন, কিন্তু কাটতে পারেন নাই। এমনকি দেখা গেছে কোনো কুড়াল দিয়ে ওই গাছটিকে কাটতে বা কোপ দিতে গেলে কুড়ালটি নাকি ব্যাক করে ফেরত আসতো। মনে হচ্ছে কেউ ওই কুড়ালটিকে ধাক্কা দিয়ে আবার ফিরিয়ে দিচ্ছে। তো এখনও রয়েছে গাছটা। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স,
কেমন লাগলো ঘটনাটি? এখনও কিন্তু বন্দী রয়েছে ওই জিনটা। এখনও ওই পরিবারের সুরক্ষা সে দিয়ে যাচ্ছে, যদিও বা ওই ইচ্ছায়, তবুও দিয়ে যাচ্ছে। আমাদের কাছে মনে হতেই পারে যে এই জিনটাকে দিয়ে কাজ করানো হয়েছে, কাজটা ঠিক হচ্ছে না। কিন্তু এখন যদি তাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সে কি ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে তা তো বোঝাই যাচ্ছে। এই চিন্তা করে হয়তোবা উনি কাজটি করেন নাই। আর হান্নান ভাইয়ের ফুপু, যাকে একদম তুচ্ছ বিষয়ে বটি দিয়ে কোপ দিয়ে মাথাটা আলাদা করে দেওয়া হলো, এ কথা শোনার পর হান্নান ভাইয়ের বাবা হামিদ মিয়া সাহেব, উনি কিন্তু বান মেরে ফেললেন ওনার বোনের স্বামীকে। হ্যাঁ, এটা আমরা বলতেই পারি যে উনি যে বান মেরে ফেললেন, কাজটি উনি ঠিক করেননি। কিন্তু ওই সময় ওনার ক্রোধ এমন পর্যায়ে পৌঁছেছিল, উনি কোনটা ভালো কোনটা খারাপ এই চিন্তা করার সুযোগই পান নাই। উনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আর এই কারণেই উনি ওই সময় নিজের বোনকে এরকম তুচ্ছ কারণে হত্যার প্রতিশোধ হিসেবে এই কাজটি করতে বাধ্য হয়েছিলেন। এই কাজটি আমরা সমর্থন করছি না। ওনার ওই সময়ের যে মানসিক অবস্থা, সেই হিসেবে উনি এই কাজটি করেছিলেন। তবে সামগ্রিকভাবে এই ধরনের কাজ করাটা, বিশেষ করে বান মেরে মেরে ফেলাটা, এটা উচিত নয়। আমরা এটাই বলবো, আসলে মানুষের অহংকার যখন এমন পর্যায়ে পৌঁছে যায়, তুচ্ছ কোনো বিষয়েও তার আচরণ অনেকটাই উগ্র হয়ে যায়, যেমনটা হয়েছিল হান্নান ভাইয়ের ফুপুর স্বামীর বেলায়। উনি ওনার পাপের শাস্তি পেয়েছেন, এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা শুরু করব একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের পাঠানো ঘটনা দিয়ে। ওনার নাম হুসেন ভাই। ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার রায়তলা গ্রামে। উনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। উনি একটি পুকুর কেন্দ্রিক ঘটনা পাঠিয়েছেন। স্থানীয়ভাবে ওই পুকুরটি তাল পুকুর নামেই পরিচিত। পুকুরের বিবরণটা শুরুতে দেওয়া দরকার। পুকুরটিতে রয়েছে দুটি ঘাট, একটি পাকা, অপরটি বাঁশের মাচা দিয়ে তৈরি করা। পুকুরের উত্তর পাশে রয়েছে একটি কবর এবং বড় একটি পুরনো গাব গাছ, আর আশেপাশে অনেকগুলো আম গাছ রয়েছে। দক্ষিণ পাশে রয়েছে শুধুই বাসার, পশ্চিম পাশে রয়েছে বড় একটা তাল গাছ। এই গাছটিকে জড়িয়ে ধরে রেখেছে আবার একটি বট গাছ, সাথে আরও দুটি গাব গাছ এবং বাসারও রয়েছে এই পাশটাতে। পূর্ব পাশে শুধু কিছু ঘর বাড়ি রয়েছে। সব মিলিয়ে বলতে হবে একটা হন্টেড জায়গা। হোসেন ভাই যখন ছোট ছিলেন তখন ওনাদের পাড়ার একজন দাদির কাছে কোরআন শিখতে যেতেন। এই দাদি খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত নিজেও করতে পারতেন এবং অন্যদেরকেও শেখাতেন। কোরআনের তালিম উনি প্রতি সময়ই দিতেন। এই কারণে গ্রামের অনেক মানুষই ওনার কাছে কোরআন শিক্ষা করতে যেতেন। বিশেষ করে সকালবেলাতে শুধু বাচ্চারা যেতেন। অন্যান্য বাচ্চাদের সাথে এই দাদির মেয়ের ছেলে অর্থাৎ তার নাতিও কিন্তু পড়তে আসতেন। নাতিটার নাম ছিল ফয়সাল। প্রতিদিন সে অন্যান্য বাচ্চাদের সাথে বেশ আনন্দ নিয়েই কিন্তু সে তার নানির কাছে কোরআন তালিম শুরু করে। নাতির প্রতি একটু আলাদা করে উনি শ্রম দেওয়ার কারণেই সে অন্যদের থেকে একটু এগিয়েই যাচ্ছিল। নাতি কিন্তু প্রতিদিন দেখা যেত ওই পুকুরের ওখানে গিয়ে অজু করত। নাতি কিন্তু একদম ছোট ছিল, বিষয়টা এরকম না, 6 বছর বা 7 বছর বয়সী ছিল, সে অজুও শিখেছে। আর ওই দাদির কাছে হোসেন ভাইয়ের মতো অন্যরা যারা পড়তে আসতেন, তারাও কিন্তু ওই পুকুরের ওখানে এসে অনেকেই অজু করতেন। ওই ঘাটটি এখন তো মূলত অনেক উন্নত হয়েছে, আর যেখানে অজু করতেন সেটা কিন্তু শুরু থেকেই পাকা করা ছিল। ওনারা প্রতিদিনের মতো পড়া শুরু করে দিয়েছেন। প্রায় 20 থেকে 25 মিনিট হয়ে গেছে, কিন্তু ফয়সালের কোনো খবর নেই। ফয়সালের নানি কয়েকজনকে পাঠান ফয়সালকে যেন খুঁজে আনা যায়। তারা ওই পুকুর পাহাড় এবং আশেপাশে খুব ভালো করে খোঁজেন, কিন্তু ফয়সালের কোনো খোঁজ পাওয়া যায় না। খোঁজ না পেয়ে তারা ফেরত আসলো। নানি তখন ভাবেন হয়তোবা পড়া ফাঁকি দিয়ে কোথাও লুকিয়ে আছে। কিছুক্ষণ পর ওনাদের পড়ার একটা ছুটি চলে আসে, অর্থাৎ নির্দিষ্ট সময় পর তো ছুটি দিয়ে দেওয়া হয়। বাড়িতে চলে যায় সবাই। প্রায় 2 থেকে 3 ঘন্টা পর ওনাদের পাড়ার বেশ কিছু মানুষজন একসাথে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। ওই চিৎকার চেঁচামেচির শব্দ শুনে এই হোসেন ভাইও ছুটে যান ওই শব্দের উৎসের দিকে। দেখা গেল ওই পুকুরের দিক থেকে চিৎকার চেঁচামেচির শব্দটা ভেসে আসছে। উনি পুকুরের পাড়ে গিয়ে দেখেন
ফয়সালকে একজন লোক মাথায় নিয়ে তার যে পেট, এই পেটটা মাথার তালুর সাথে বাঁধিয়ে উনি লাফালাফি করছেন। অর্থাৎ এমনভাবে পেটের উপর প্রেসার দেওয়া হচ্ছে যাতে করে পেটের ভিতরে যদি পানি থাকে সেটা মুখ দিয়ে বের হয়ে যায়। এই দৃশ্য যখন চলছিল তখন এই ফয়সালের নানি, খালা, আশেপাশের মহিলারাও কিন্তু কান্নাকাটি করছিলেন। 2-3 মিনিট পর তাকে মাথা থেকে যখন নামানো হয় তখন বোঝা গেল এগুলো করে আর লাভ হবে না, কেননা ফয়সাল আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ফয়সালের মৃত্যুর প্রায় 1 বছর কি 1.5 বছর পরের ঘটনা। 3 জন শিশু একসাথে খেলা করছিল ওই পুকুরের পাশেই। 3 জনের নাম ছিল সারোয়ার, আকরম ও জাকিয়া। সবার বয়স 4 থেকে 5 বছরের মধ্যে। গ্রামের বাচ্চারা যেভাবে খেলা করে ঠিক সেভাবেই তারা মাটির তৈরি চুলা, হাঁড়ি, পাতিল এই জাতীয় বিভিন্ন খেলনা দিয়ে তারা খেলা করছিল। তো তারা যখন খেলছিল, খেলার এক পর্যায়ে জাকিয়া নামের মেয়েটি মাটির তৈরি ছোট খেলনা পাত্রে পানি আনতে পুকুর ঘাটে যায়। সে পানি আনতে দেরি হওয়ায় সারোয়ার নামের ছেলেটি পুকুর পাড়ে গিয়ে দেখে জাকিয়া কয়েকবার হাবুডুবু খেয়ে পানিতে তলিয়ে যাচ্ছে। সারোয়ার সাথে সাথে জাকিয়ার বাড়িতে দৌড়ে খবর দেয় যে ঘাট ব্যবহার করে জাকিয়া পানি আনতে গিয়েছিল, ওই ঘাটের সাথেই কিন্তু এই জাকিয়াদের বাড়ি। খবর পেয়ে বাড়ির সবাই চিৎকার চেঁচামেচি করে পুকুর পাড়ে চলে আসে। কয়েকজন পানিতে নেমে কিছুক্ষণ খোঁজাখুঁজি করে জাকিয়াকে উপরে তোলে, কিন্তু ততক্ষণে আল্লাহর ডাকে সাড়া দিয়ে জাকিয়া ইহকাল ত্যাগ করেছেন। এই ঘটনার 1 বছর পর আকরাম নামের ছেলেটিও পানিতে পড়ে যায়। আশ্চর্যজনকভাবে ওই দিনেও কিন্তু সারোয়ার তার সাথে ছিল। সারোয়ার দৌড়ে গিয়ে তার এক চাচাতো বোনকে ডেকে নিয়ে আসে। আল্লাহর অশেষ রহমতে এবারের যাত্রায় আকরামকে তারা উদ্ধার করতে সক্ষম হয়। আকরাম প্রাণে বেঁচে যায়। হুসেন ভাই যখন ক্লাস 5-এ পড়েন তো ওনার শিক্ষকের বাড়ি ওনাদের বাড়ির পাশেই থাকায় মাগরিবের নামাজের পর তার কাছে পড়তে যেতেন। ওনার শিক্ষক সম্পর্কে কিছু তথ্য জানিয়েছেন। ওনার নাম আলহাজ মাস্টার মোহাম্মদ শহীদুল্লাহ রিজভী। উনি ওনাদের ওই উপজেলার মধ্যে কয়েকবার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ভূষিত হয়েছেন। ওনার পরিবারে 4 জন শিক্ষকতার মহান পেশার সাথে জড়িত। পাশাপাশি ওনার ধর্মীয় শিক্ষাই ছিল অগাধ জ্ঞান। এই শিক্ষক হুসেন ভাইকে তার সন্তানের মতো করেই গড়ে তুলেছেন। প্রতিদিনের মতো সেদিন উনি পড়তে গিয়েছেন। ঘরে প্রবেশ করে দেখেন তার শিক্ষকের ছেলের বউ তার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর শিক্ষক মেয়েটিকে ঝাড়ফুঁক করছেন। ধর্মীয় বিষয়ে স্যারের অগাধ জ্ঞান থাকায় তিনি ঝাড়ফুঁক জানতেন। মেয়েটিকে যখন দেখলেন হোসেন ভাই, উনি দেখলেন মেয়েটার ঘাড় একটু বাঁকা হয়ে আছে। মেয়েটা কান্না করছে। ঝাড়ফুঁক শেষ হলে মেয়েটির মা তার মেয়েকে নিয়ে ঘরে চলে যান। এরপর হোসেন ভাই স্যারের কাছে জানতে পারেন যে মেয়েটি মাগরিবের আজানের কিছুক্ষণ আগে কোনো এক কারণে পুকুর পাড়ে গিয়েছিল। পুকুরের পশ্চিম পাড়ে যেখানে তালগাছ, বটগাছ, গাব গাছ, বাসার রয়েছে, সেই দিকটাতে সেই বাসারের নিচে হোসেন ভাইয়ের এক চাচাতো ভাইয়ের গরু কিন্তু দিনের বেলায় নাকি সারাদিনই রেখে দেওয়া হতো, বেঁধে রাখা হতো আর কি। ঘটনার দিন ওনার চাচাতো ভাইয়ের স্ত্রী গরুর অস্বাভাবিক ডাক শুনতে পেয়েছে। এটা শুনে দৌড়ে পুকুর পাড়ে গিয়েছেন। গিয়ে দেখেন ছোট মেয়েটি ভয়ে চিৎকার করছে আর তার ঘাড় বাঁকা হয়ে আছে। তো ওই জায়গা থেকে উদ্ধার করে মেয়েটির মাকে নিয়ে স্যারের কাছে যায় ঝাড়ফুঁক করার জন্য আর কি। তো স্যার এই পর্যন্ত বলেন আর কি। এরপর পড়া শুরু করান সবাইকে। পড়া শুরু করার কিছুক্ষণ পর আবার মেয়েটির মা কান্না করতে করতে স্যারের কাছে এসে বলে, কাকা, আপনার নাতনির অবস্থা আরো খারাপ হতে শুরু করেছে, আমি কি কোনো কবিরাজের শরণাপন্ন হতে পারি? স্যার একটু চুপ করে রইলেন। এরপর বললেন, আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। কিছুদিন পর ওই মেয়ের সাথে কবিরাজের বাড়িতে যাওয়া এক ব্যক্তির কাছে হোসেন ভাই জানতে চাইলেন যে কবিরাজের কাছে নেওয়ার পর ঘটনা কি হয়েছিল। এরপর ওই লোকটি যা বলল তা শুনে তো হোসেন ভাই চমকে উঠলেন। কবিরাজের বাড়িতে যেতে যেতে রাত ওই দিন প্রায় 9টা বেজে যায়। কবিরাজ তাদেরকে বাইরে বসতে বললেন এবং তার ঘরের একটা রুমে চলে গেলেন। বিভিন্ন বিষয়ে তো গোছগাছ করতে হবে এই জন্য। এরপর উনি সবাইকে ঘরের ভেতরে আসতে বললেন। মেয়েটিকে নিয়ে ঘরে প্রবেশ করা হলো। তারপর কিছুক্ষণ রিচুয়াল করার পর মেয়েটির মধ্যে জিনকে হাজির করানো হলো। জিন হাজির হয়ে বলতে লাগলো, আমাকে কেন বিরক্ত করলি? তোর এত বড় দুঃসাহস কিভাবে হয়? কবিরাজ কিন্তু নরম সুরেই বললেন, তুই মেয়েটিকে মারতে গেলি কেন? জিন নাকি তখন বলে, মারতে আর পারলাম কই, পুকুর পাড়ে বেঁধে রাখা গরুটা বারবার তেড়ে আসছিল আমার দিকে তার শিং দিয়ে আমাকে মারার জন্য, কিন্তু গরুটি বাধা থাকার কারণে আমার কাছাকাছি আসতে পারছিল না। তারপর আমি যখন মেয়েটিকে মারার জন্য যাচ্ছিলাম তখন
এই যে গরুটি, এই গরুটি জোরে জোরে ডাকতে শুরু করে। তখন মাত্র মেয়েটির ঘাড়ে হাত রেখেছি, তখন গরুর মালিক চলে আসে। আমার পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। এই কথা শোনার পর কবিরাজ আবার প্রশ্ন করে, তুই কোথা থেকে আসছিস এখানে? জবাবে জিন বলে, আমি একা না, আমরা আরও কয়েকজন আছি। পুকুর পাড়ের যে তাল গাছ রয়েছে এখানে থাকি। প্রতি বছর ছোট বাচ্চাকে মেরে আমরা কালো জাদুর চর্চা করি। এরপর ওই জিনটা নাকি আরও স্বীকার করে তারাই নির্মমভাবে হত্যা করেছিল ফয়সালকে, জাকিয়াকে, আরও অনেককেই হত্যার চেষ্টা করেছিল, তবে ব্যর্থ হয়েছিল। জিনটা এই কথা বলার পর কবিরাজ বলেন, এই তোর চেলাগুলো সবগুলোকে ডাক, আমি সবার সাথে কথা বলবো। কিছুক্ষণের মধ্যে একে একে সবাই নাকি চলে আসে। কবিরাজ সবাইকে একসাথে বলে, তোরা এই জায়গা ছেড়ে অন্য কোনো জঙ্গলে চলে যাবে। এটা তোদের থাকার জায়গা না, এটা মানুষের থাকার জায়গা। এখানে আসবি, থাকবি, ইচ্ছা মতো আমাদেরকে মেরেও ফেলবি তা তো হবে না। বিনিময় কি চাস বল? জিনগুলো কবিরাজকে বলে যে 5 জনকে নিয়ে তারপর আমরা নিজেরাই স্থান ত্যাগ করব, এটাই আমাদের শেষ কথা। কবিরাজ এতটাই রাগান্বিত হয়ে যায়, উনি বলেন, আর একটা হত্যাকাণ্ড আমি এখানে হতে দেব না। কবিরাজ রিচুয়াল শুরু করেন। হাতে একটা কাচের বোতল নিয়ে একে একে সবগুলোকে বন্দি করে ফেলেন। এরপর কবিরাজ একটু তেল পড়া ঝাড়ফুঁক দিয়ে সবাইকে বলেন, যান, চলে যান। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় কাজটি সম্পন্ন হয়েছে। এরপর কিন্তু ওই মেয়েটি একদম স্বাভাবিক হয়ে যায়। তার ঘাড় যেটা বাঁকা ছিল ওটাও স্বাভাবিক হয়ে যায়। এই ঘটনার পর অদ্ভুত একটা বিষয় কিন্তু সবাই লক্ষ্য করে। এই যে তাল গাছ, এই তাল গাছে একটা সময় অনেক তাল হতো। এই তাল গাছটির বয়স 60 বছরের ওপরে। ওই তাল গাছে যখন তাল হতো, হঠাৎ করে নাকি ওই গাছের তাল আসা বন্ধ হয়ে যায়। শুধু লম্বা লম্বা লাঠির মতো তালের যেই অংশটা বের হয় সেটা দেখা যেত। এরপরে আর কোনো তাল হতো না। অনেক তাল হতো একটা সময়, মানে এত তাল হতো অকল্পনীয়। মূলত ওই জিনগুলো যখন থেকে এই তাল গাছের উপরে আশ্রয় নিয়েছে, এরপর থেকেই নাকি এই তাল আসা ওরা বন্ধ করে দেয়। কেননা এই তালগুলো যখন ছোট থাকত, অনেকেই এই তালগুলো কাঁধি সহ পেড়ে নামাত। এই তালের ভিতরে যে নরম নরম শাঁস হয়, এগুলো মানুষ খেত। তো দেখা যেত যে এই জিনগুলো বিরক্ত বোধ করত, যাতে এখানে তালই না হয়, মানুষজন উপরে যাতে না ওঠে। এই জন্যই মূলত ওরা বিশেষ এক কালো জাদু করে এই তাল গাছে তাল আসা বন্ধ করে রেখেছিল। কবিরাজ যখন ওই জিনগুলোকে বন্দি করে মাটিতে পুঁতে ফেলেন, এরপর থেকেই নাকি ওই তাল গাছে তাল আসতে শুরু করে, যেটা এখনও নাকি আছে। হোসেন ভাই জানিয়েছেন, এই যে ফয়সাল, জাকিয়া, এরা পৃথিবীতে নেই। তাদের জন্য দোয়া চেয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, যেহেতু তারা অনেক শিশু বয়সেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। তাই আমরা আশা করতেই পারি যে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের বাগানে রেখেছেন। এটাই ছিল ঘটনা। পেয়ারা গাছ আমি নিজেও দেখেছি। আমার খুব কাছের এক বন্ধু, যার নাম হচ্ছে মাসুদ। তো মাসুদ আমাকে বলেছিল যে এই গাছে একটা সময় নাকি পেয়ারা অনেক হতো, কিন্তু পেয়ারা কামড় দিলেই দেখা যেত ভেতরে নষ্ট। বাইরে থেকে বোঝার উপায় ছিল না যে এই গাছের পেয়ারা এরকম। আমি যখন ওই গাছের পেয়ারা খেলাম, তখন আমি বললাম যে এখন তো ঠিক আছে। তখন আমার ফ্রেন্ড মাসুদ বলল যে এই গাছে নাকি বিভিন্ন সময় একটা নারী অবয়বকে দেখা গিয়েছিল। এটা তার পরিবারের বেশ কয়েকজন সদস্যই দেখেছিল। মূলত এইটার কারণেই এই গাছের এই অবস্থা হয়েছিল। পরবর্তীতে রাজবাড়ির একটা নামকরা মাদ্রাসা রয়েছে, গোয়ালন্দ মাদ্রাসা। ওখানকার একজন হুজুর ওই বাড়িতে এসেছিলেন কোনো একটা কাজে। উনি এই গাছটি দেখার পর কিছু ঝাড়ফুঁক করে দিয়েছিলেন। এরপর ওই জিনটা নাকি ওই গাছের আস্তানা ছেড়ে পালিয়ে গিয়েছিল। তারপর থেকে গাছের যে পেয়ারা আসা, এটা স্বাভাবিক হয়ে যায়। স্বাভাবিক হলেও আগের মতো এতটা হতো না, তবে পেয়ারাগুলো কিন্তু আর নষ্ট থাকতো না, পেয়ারাগুলো ভালো থাকতো। আমি নিজেও এই গাছের পেয়ারা খেয়েছি, এজন্যই আর কি আমি বললাম যে এরকম হয়। কিন্তু
একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই বাংলা অ্যানিমেটেড হরর স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে প্রতিদিন রাত 9টায় নতুন ভৌতিক এবং বাস্তব সত্য ঘটনার নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা বা আপনার শোনার সেরা ভৌতিক গল্প পাঠাতে পারেন horrorwithsuman@yahoo.com এই ইমেলে। আপনার ঘটনা নির্বাচিত হলে আমরা সেটি আমাদের পরবর্তী এপিসোডে তুলে ধরব। আজ এ পর্যন্তই। আমি সুমন। আবারও দেখা হবে নতুন একটি ভৌতিক এবং রোমাঞ্চকর সত্য ঘটনা নিয়ে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।